খালেদা জিয়ার জন্য ঢাকায় ইংল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসক। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের কমপ্লিট শাটডাউন, স্কুলে তালা। নাটোরে বেড়েছে সাইবার ক্রাইম, আইনের প্রয়োগ না থাকায় বাড়ছে অপরাধ প্রবণতা। মানবেতর জীবনযাপন করছেন ৬ জনের অসহায় প্রতিবন্ধী পরিবার। এটি নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরের সঙ্গে আছি ফারহিন টুম্পা। এতক্ষণ নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো দেখছিলেন, জানাবো বিস্তারিত। বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তার জন্য যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রধান ডাক্তার রিচার্ড বিলি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। সকাল 10:30টার দিকে ঢাকায় পৌঁছান তিনি। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে যান। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও তার উন্নত ও সার্বিক চিকিৎসা নিশ্চিত করতে এবং চলমান মেডিকেল ব্যবস্থাপনার আরও গভীর মূল্যায়নের জন্য হাসপাতালের মেডিকেল বোর্ড বিশেষজ্ঞদের মতামতের প্রয়োজনীয়তা অনুভব করে। তারই পরিপ্রেক্ষিতেই যুক্তরাজ্য ও চীন থেকে 2 বিশেষজ্ঞ চিকিৎসক দলকে আমন্ত্রণ জানানো হয়। দর্শক, এভারকেয়ার হাসপাতালে রয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির সবশেষ তথ্য জানতে তার সঙ্গে যুক্ত হচ্ছি। মিন্টু, এই মুহূর্তে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির সবশেষ কি খবরাখবর রয়েছে আপনার কাছে, আপনি জানাবেন। এবং সেই সাথে আমরা জানি যে বিশেষজ্ঞ চিকিৎসক দল এসেছেন চীন থেকে এবং এরপরে আজকে এসেছেন ব্রিটিশ ডাক্তার এসেছেন, বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন। তারা পৌঁছেছেন এভারকেয়ারে, এরই মধ্যে আমরা জানতে পেরেছি। তারা কিছু জানিয়েছেন কিনা, কোনো ধরনের বিবৃতি দেয়া হয়েছে কিনা, এভারকেয়ারের সামনে থেকে বিএনপি নেতারা কোনো কিছু জানিয়েছেন কিনা, বিস্তারিত জানাবেন। খালেদা জিয়া তিনি চিকিৎসা নিচ্ছেন এবং এর গতকাল পর্যন্ত চীনের 2টি টিমের 10 জন বিশেষজ্ঞ চিকিৎসক আসেন এবং আজকে সকালে যুক্তরাজ্য থেকে রিচার্ড বেলে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক তিনি দুপুর থেকে এই মেডিকেল টিমের সদস্যদের সঙ্গে যুক্ত হয়ে কাজ শুরু করেছেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার যে তথ্য সেটি হচ্ছে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, তবে চিকিৎসকরা তাকে যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন। এটি মোটামুটি হচ্ছে তার শারীরিক অবস্থার তথ্য এবং সার্বিকভাবে যে বিশেষজ্ঞ টিম তারা চেষ্টা করছেন এবং তার শারীরিক অবস্থা যদি উন্নতি করা যায় তাহলে তাকে বিদেশে নেওয়ার বিষয়টি মেডিকেল টিম সেটি বিবেচনা করবে এবং আমরা আশা করছি হয়তো আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেড জাহিদ হোসেন তিনি হয়তো বা আমাদের সন্ধ্যা বা রাতের দিকে একটি ব্রিফ করবেন। সেক্ষেত্রে আজকের সর্বশেষ আপডেট হয়তো তখন আমরা বলতে পারবো। এখন পর্যন্ত তার অবস্থা স্থিতিশীল রয়েছে এবং বিশেষজ্ঞ টিম তারা কাজ করছেন। আর গতকাল থেকেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা এসএসএফ দায়িত্ব পালন করছে এবং সেই সঙ্গে এভারকেয়ার হাসপাতালের সামনে পুলিশ, বিজিবি সহ অন্যান্য বাহিনীর সদস্যরা তারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং আজকে বেলা 1টার দিকে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার তিনি এসেছিলেন এবং তিনি এসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তার চিকিৎসার খোঁজখবর নেন এবং এরপরে তিনি বেলা 2টার আগে তিনি চলে যান। আসলে গত কদিন ধরেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসছেন এবং সেক্ষেত্রে আসলে যে সবারই একটি প্রত্যাশা যে তিনি দ্রুত সুস্থ হয়ে তিনি আবার ফিরবেন সেটি প্রত্যাশা এবং সেক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় যে গুজব সেই গুজবে কান না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে। সেই সঙ্গে সারা বাংলাদেশেই তার জন্য দোয়া অনুষ্ঠিত হচ্ছে এবং এভারকেয়ারের সামনেও কিন্তু আসলে প্রায় প্রতিনিয়তই মানুষ থাকছেন এবং তারা বিভিন্নভাবেই তারা দোয়া কামনা করছেন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে।
মিন্টু, আপনাকে ধন্যবাদ। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু, জানাচ্ছিলেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবরাখবর। যাচ্ছি পরের প্রসঙ্গে। কর্মবিরতি সাময়িক স্থগিত করে বার্ষিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তবে বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন বা তালাবদ্ধ কর্মসূচি শুরু করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ জানায়, অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষকদের ৩ দফা দাবি বাস্তবায়নে ২২ দিন অতিবাহিত হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় বুধবার থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন বা তালাবদ্ধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ক্লাস ও বার্ষিক পরীক্ষা বন্ধ রেখেছেন ঝিনাইদহের সরকারি স্কুলের শিক্ষকরা। তবে স্বায়ত্তশাসিত প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা চলছে। মেহেরপুরের ৩০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় তালা বন্ধ করে রেখেছেন শিক্ষকরা। এই কর্মসূচির কথা জানতে পারেনি অধিকাংশ শিক্ষার্থী। সকালে স্কুলে এসে ফিরে যান শিশু শিক্ষার্থী অভিভাবকরা। শিক্ষক আন্দোলনের কারণে নাটোরে পরীক্ষা স্থগিত ছিল। গত রাতে হঠাৎ পরীক্ষা নেওয়ার ঘোষণা দেয় কোনো কোনো স্কুল। বিভ্রান্তি সৃষ্টি হয় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে। নাটোরে সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে পরীক্ষা স্থগিত করেন শিক্ষকরা। ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারা দেশে অর্থ দিবস কর্মবিরতি পালন করেছেন সরকারি হাসপাতালের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত যশোর জেনারেল হাসপাতালের বহির্বিভাগের সামনে অবস্থান নেন হাসপাতালটিতে কর্মরত টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। তারা জানান, করোনা, ডেঙ্গু সহ বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে জীবন বাজি রেখে কাজ করলেও ন্যায্য গ্রেড থেকে তারা বঞ্চিত। অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের ২য় শ্রেণীতে উন্নীত করা হলেও টেকনোলজিস্টদের ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে। একই দাবিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৪ ঘণ্টা কর্মবিরতিতে এক্স রে, এমআরআই, প্যাথোলজি সহ সব ধরনের ডায়াগনস্টিক সেবা বন্ধ থাকে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেও বন্ধ ছিল সকল স্বাস্থ্য পরীক্ষা। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মানববন্ধন থেকে আন্দোলনকারীরা জানান, তাদের দাবি মানা না হলে আগামী ৪ ডিসেম্বর তারা শাটডাউনের মতো কর্মসূচি দিতে বাধ্য হবেন। এছাড়াও বরিশাল, খুলনা, মোংলা, নাটোর সহ সারা দেশের সরকারি হাসপাতালে অর্থ দিবস কর্মবিরতি পালন করেন টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এতে ভোগান্তিতে পড়েন রোগী ও তাদের স্বজনরা। দেশের খবর এ পর্যায়ে বিরতি দিচ্ছি, এরপর আরও থাকছে। নরসিংদীর রায়পুরায় বাড়ি থেকে ডেকে নিয়ে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা। মেহেরপুর সীমান্তে ৩০ জনকে পুশিন করল বিএসএফ। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। নাটোরে বেড়েছে সাইবার ক্রাইম। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের উত্ত্যক্ত করা, অশ্লীল বার্তা পাঠানো এবং ব্যক্তিবিশেষের ভুয়া কথোপকথন তৈরি করে হয়রানির অভিযোগ বাড়ছে দিনকে দিন। ভুক্তভোগীরা আইনের আশ্রয় না নেওয়ায় থামছে না এসব অপরাধ প্রবণতা। নাটোর প্রতিনিধি বোরহানুদ্দিন বনের তথ্য ও সোহেল রানার ক্যামেরায় ডেস্ক রিপোর্ট। এক গণমাধ্যম কর্মীর নামে তৈরি ভুয়া মেসেঞ্জার কথোপকথনের চিত্র এটি। তাতে দেখা যায় ফেসবুক মেসেঞ্জারে এক ঠিকাদারের কাছে কাজের মান খারাপ বলে অর্থ দাবি করা হচ্ছে। এ ঘটনায় মামলা হলে কুরিয়ার সার্ভিসের একটি শাখার সিসিটিভি ক্যামেরা ফুটেজের সূত্র ধরে পুলিশ জানতে পারে এই অপকর্মের হোতা বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজের ল্যাব সহকারী আব্দুল্লাহ আল অনিক। এইসব অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসা প্রয়োজন এবং এইসব অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পেলে তবে এই ধরনের অপরাধ প্রবণতা বন্ধ হবে। ডিজিটাল মাধ্যমে সবচেয়ে বেশি হয়রানির শিকার হচ্ছেন নারীরা। হঠাৎ করেই এক নারীর হোয়াটসঅ্যাপ নাম্বারে অশ্লীল বার্তা পাঠায় এক ব্যক্তি। তাকে কিছুতেই নিবৃত্ত করা যাচ্ছিল না। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে বেরিয়ে আসে উত্ত্যক্তকারীর পরিচয়। অপরাধ স্বীকারও করেন তিনি। যেহেতু আপনি বললেন ভুলভ্রান্তি হলে ক্ষমা চা। ওকে ভাই, আমি সরি বলছি।
ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে প্রায়ই এমন হয়রানির শিকার হচ্ছেন নাটোরের নানা প্রান্তের মানুষ। বিভিন্নভাবে মেয়েরা হয়রানি শিকার হয়ে থাকে, কিন্তু তারা এগুলো বলতে পারে না। কেন? কারণ তারা যখন এই ব্যাপারগুলো পরিবারে অথবা সমাজের কাউকে শেয়ার করতে যাবে বা বলতে যাবে, তখন কিন্তু দোষগুলো তাদের ঘাড়ে এসে পড়ে। বাবা মা বলবে যে সোশ্যাল মিডিয়া কেন তুমি ইউজ করছো, করবে না, কিন্তু এই যুগে তো সোশ্যাল মিডিয়া একদমই অফও রাখা যায় না। প্রশাসনের কর্তারা বলছেন, ভুক্তভোগীরা আইনের আশ্রয় নেন না, ফলে অপরাধীরা অধরাই থেকে যায়। প্রতারণার শিকার হচ্ছে যারা, তাদের বাদীগুলো আমরা পাই না। আমরা নিজেরাই সুয়োমোটা মামলা করি প্রতারকদের ধরতে, যার ফলে খুব দ্রুত তাদের জামিন হয়ে যায়। হয়রানির শিকার হলে যাতে অবশ্যই সরব হয়, কারণ সরব না হলে আমরা এই অপরাধটা প্রতিরোধ করতে পারবো না। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ভোলা বরিশাল সেতুর দাবিতে ভোলার সীমানা দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে আন্দোলনকারীরা। ভোলা থেকে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মোহাম্মদ মঞ্জুর আলম। ভোলা বরিশাল সেতুর দাবিতে ইতিমধ্যে আবারও নতুন করে কর্মসূচি ঘোষণা করেছেন গতকালকে। সেই আলোকেই আজকে ভোলা লক্ষ্মীপুর এবং ভোলা বরিশাল রুটে যে সকল সড়কপথে যে গাড়িগুলো যাতায়াত করে থাকেন ফেরির মাধ্যমে, সেই গাড়িগুলি কিন্তু আজকে আটকিয়ে দিচ্ছেন আন্দোলনকারীরা। তো আমরা এই মুহূর্তে রয়েছি ভোলার পুরাণগঞ্জ বাজার এলাকায়। এখানে সকাল থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা এবং ভোলাবাসী একত্রিত হয়ে কিন্তু আজকে এই আন্দোলনটি করছে। তাদের মূল টার্গেট, যতক্ষণ পর্যন্ত ভোলা বরিশাল সেতুর পক্ষে সরকার আন্তরিক না হবেন এবং সেতুর জন্য ঘোষণা না আসবেন সরকারের পক্ষ থেকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি পালন হবে। তো আজকে আমরা দেখেছি এই ভোলার সাথে অন্যান্য জেলার যে যোগাযোগের অন্যতম মাধ্যম, যেই রুট ভোলা বরিশাল যে সড়কটি রয়েছে, সেই সড়কে কিন্তু গাড়ি আটকিয়ে দিয়েছেন এখানকার আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের দাবি রয়েছে যতক্ষণ পর্যন্ত সরকার ভোলাবাসীকে একটি সেতু না দিবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন অব্যাহত রাখবেন। সব মিলে বলা যায় যে সেতুর আন্দোলনে সরকার একাত্মতা প্রকাশ না করবেন, ততক্ষণ পর্যন্ত তাদের এই যে কর্মসূচি, যে আন্দোলন, সে আন্দোলন তারা অব্যাহত রেখে যাবেন। তো এই ছিল আমার কাছে ভোলা থেকে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। রাজধানী ঢাকার সাথে পূর্বাঞ্চলের ৩৫টি সড়ককে যুক্ত করেছে শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত ডেমরা তারাবো সেতু। সেতুর ২৪টি মুভমেন্ট জয়েন্টের অন্তত ১২টির অবস্থা নাজুক। এছাড়া রাতে ল্যাম্পপোস্টগুলোতে আলো না থাকায় ছিনতাই, চাঁদাবাজি ও মাদকসেবীদের নিরাপদ স্থান হয়ে উঠেছে এই পথ। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি হাসান মজুমদার বাবলু। দেখুন, রাজধানী ঢাকার সাথে পূর্বাঞ্চলের প্রায় ৩৫টি গুরুত্বপূর্ণ সড়কের সাথে চলাচলের যে সে যুক্ত কিন্তু করেছেন এই তারাবো ব্রিজ। শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত এই তারাবো ব্রিজটিতে প্রতিনিয়তই কিন্তু প্রচুর যানবাহন চলাচল করছে নির্দিষ্ট গন্তব্যে ফিরে যাওয়ার জন্য। তবে এই যে আতঙ্কের যে বিষয়টি, সেটি হচ্ছে ব্রিজের মধ্যে যেই ২৪টি এক্সপানশন জয়েন্ট রয়েছে, সেই জয়েন্টের মধ্যে কিন্তু ১২টি মুভমেন্ট জয়েন্টেরই অবস্থা কিন্তু বেশ নাজুক। আমরা পরিবহনের যে চালকগুলোর সাথে আমরা কথা বলেছিলাম, তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে এই সেতু দিয়ে চলাচল করতে গিয়ে তাদের বিভিন্ন সময় দুর্ঘটনায় পড়তে হচ্ছে। অনেক সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তার দুর্ঘটনার শিকার হতে হচ্ছে এবং গাড়ির সাসপেনশন, গিয়ার প্লেট সহ বিভিন্ন যন্ত্রাংশ কিন্তু বিকল হয়ে যাচ্ছে। পাশাপাশি এই সেতুর সন্ধ্যার পর থেকে কিন্তু এই সেতুর উপরে যেই বাতিগুলো রয়েছে, সেই ল্যাম্পপোস্টগুলো রয়েছে, সেই ল্যাম্পপোস্টে কিন্তু আলো জ্বলছে না, যার কারণে কিন্তু এই স্থানীয়রা যেমনটি বলছেন, অর্থাৎ যাত্রীরা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে প্রতিনিয়তই কিন্তু ছিনতাইকারী এবং মাদক ব্যবসায়ীদের কবলে কিন্তু তাদেরকে পড়তে হচ্ছে, যার কারণে তারা বেশ অবর্ণনীয় দুর্ভোগ তারা পোহাচ্ছেন। তো এই বিষয়ে আমরা সড়ক জনপদের সাথে কথা বলেছিলাম। নারায়ণগঞ্জ সড়ক জনপদের কর্মকর্তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গেল মাসে তারা ৪ দিন সড়কটি বন্ধ করে তারা কিছু সংস্কার কাজ করেছিলেন, কিন্তু সাধারণ মানুষ যেমনটি জানিয়েছেন যে সংস্কার কাজ করলেও আসলে গুরুত্বপূর্ণ দুই একটি এক্সপেনশন মুভমেন্ট এক্সপেনশন যে জয়েন্ট রয়েছে, সেই জয়েন্ট তারা কাজ করেছেন। পাশাপাশি বাকি অনেকগুলো কাজই কিন্তু রয়ে গিয়েছে, যার কারণে আতঙ্ক এবং উৎকণ্ঠা নিয়ে তাদের চলাফেরা করতে হচ্ছে। তো এই ছিল আসলে আমার কাছে সবশেষ এখান থেকে। পরিবারের সদস্য সংখ্যা ৮, তাদের মধ্যে ৬ জনই শারীরিক প্রতিবন্ধী। সংসারে উপার্জনক্ষম কেউ না থাকায় মানবেতর জীবনযাপন তাদের। বিশ্ব প্রতিবন্ধী দিবসে অসহায় পরিবারটির কথা জানিয়েছেন আমাদের চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঢালি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বড়ালী গ্রামের মনোহর ও ফুলবানু দম্পতির ৫ ছেলে ও ২ মেয়ে। ভাগ্যের কি নির্মম পরিহাস, তাদের বয়স যখন ১০ কি ১২ হবে
আক্রান্ত হয় এক অজানা রোগে। শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়েন পরিবারের 6 জন। পরিবারের মধ্যে সুস্থ আছেন কেবল ফুলবানু এবং এক মেয়ে। স্বামী জীবিত থাকা অবস্থায় কোনো রকমে টেনে টুনে চলছিল মনোহর ও ফুলবানুর সংসার। এখন সন্তানদের জন্য দুবেলা খাবার জোগাড় করতেই পারছেন না এই অসহায় মা। ডাক্তারের দ্বারা নিতে না টিয়া হয়েছে কেউ হইলে বা দুটো ভাত দিয়ে যায় এর মেয়ে করি এর কোনো রকমে খাই ওই দিন কাটে যায় এর। অন্যের বাসায় কাজ করেন একমাত্র সুস্থ বোনটা। রাস্তার পাশে অস্থায়ী এক চায়ের দোকান দিয়েছে মেজ ভাই জাহাঙ্গীর। আরেক ভাই বিল্লাল বাচ্চাদের খাবার ও খেলনা বিক্রি করেন ঘরে বসেই। সংসারের খরচ তো দূরের কথা, নিজেদের ঔষধ কেনার সামর্থ্য হয় না তাতে। চলাচলের জন্য একটি করে হুইল চেয়ার ও দোকানের জন্য কিছু অর্থ সহায়তা পেলে বাঁচতেন তারা। আমাদের সংসারটা খুব আমরা অভাবে আছি, আমরা টাকা পয়সা রুজি করতে পারি না। সংসারের মধ্যে বুঝে না দেখে যেতেন কেউ যদি কোনো রকম দেয় তাহলে বুঝে না চলে, আর নাহলে বুঝে না কোনো সময় খাইয়ে থাকে কোনো সময় না খাইয়ে থাকি। জায়গা জমিনও নাই থাকেন দিন বুঝেননি, আর জন থাকি না হাইতে চলতে খাইতে কষ্ট, তোমার সাথে তেমন কষ্ট, চালটা কিনতে কষ্ট। প্রতি মাসে 900 টাকা করে প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন তারা। মা ফুলবানুকেও বয়স্ক ভাতার আওতায় আনার আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা। সমাজের বিত্তবানরা পাশে দাঁড়ালে স্বস্তি ফিরতে পারে অসহায় এই পরিবারে। এখন তাদের মধ্যে দেখতে হবে যে কারো কোনো আয়বর্ধক কর্মসূচিতে সম্পৃক্ত করার ব্যবস্থা আছে কিনা, এটা সম্ভাব্যতা যাচাই করব। সম্ভাব্যতা যাচাই করে আমরা তাদেরকে আয়বর্ধক কর্মসূচিতে সম্পৃক্ত করব এবং আমরা তাদেরকে ক্ষুদ্র ঋণের আওতায় নিয়ে আসব। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। দেশের খবরে পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত দেশের খবরে। নরসিংদীর রায়পুরায় বাড়ি থেকে ডেকে নিয়ে প্রান্তোষ কর্মকার নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের স্বজনরা জানান, গত রাত 8টার দিকে কয়েকজন মুখোশধারী ব্যক্তি দোকানের লেনদেনের কথা বলে তাকে বাড়ি থেকে প্রান্তোষ কর্মকারকে ডেকে নিয়ে যায়। এরপর উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাকে বুকে গুলি করে পালিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। রায়পুরা বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মাসুদ আলম জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ 30 জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। ভোররাতে মেহেরপুরের গাংনী উপজেলার মথুরাপুর মাঠ সীমান্ত এলাকা দিয়ে BSF তাদের বাংলাদেশে ঠেলে দেয়। তারা ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুর জেলে আটক ছিলেন বলে দাবি করছে BSF। পুশ ইন করাদের মধ্যে 18 জন পুরুষ, 12 জন নারী ও 2 শিশু রয়েছে। তাদের পরিচয় নিশ্চিতে কাজ করছে গাংনী থানা পুলিশ। শেষ করব দেশের খবর, তার আগে নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো জানাবো আরও একবার। খালেদা জিয়ার জন্য ঢাকায় ইংল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসক। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের কমপ্লিট শাটডাউন, স্কুলে তালা। নাটোরে বেড়েছে সাইবার ক্রাইম, আইনের প্রয়োগে না থাকায় বাড়ছে অপরাধ প্রবণতা। মানবেতর জীবনযাপন করছেন 6 জনের অসহায় প্রতিবন্ধী পরিবার। নরসিংদীর রায়পুরায় বাড়ি থেকে ডেকে নিয়ে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা। মেহেরপুর সীমান্তে 30 জনকে পুশ ইন করল BSF। এই ছিল দেশের খবর, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।